ফের সালমান, আনিসুল ও জিয়াউল 10 দিনের রিমান্ডে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা রেল সহ অসম চুক্তি বাতিলের দাবি। জানাবো দেশে দেশে ছড়িয়ে পড়েছে অ্যামপক্স ভাইরাস এবং সর্বশেষ জানাবো আদালত প্রাঙ্গণে আসামিদের হেনস্থা নিয়ে প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের সালমান, আনিসুল ও জিয়াউল 10 দিনের রিমান্ডে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার সন্ধ্যা 7:30টায় তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিন এবং নিউ মার্কেট থানায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুজ আলী হত্যা মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর 15 আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরদিন তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা রেল সহ অসম চুক্তি বাতিলের দাবি। বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ায় এ বন্যার সৃষ্টি হয়েছে। অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত রেল সহ অসম চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ফ্যাসিস্ট খুনি লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ চায় ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন। ভারত শেখ হাসিনাকে বিচারের হাত থেকে রক্ষা করতে পারবে না। শেখ হাসিনার সঙ্গে ভারতে আশ্রয় নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশে কর্মরত ভারতীয়দের চাকরিচ্যুতের আহ্বান জানিয়ে ডক্টর ফরহাদ বলেন, বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করছে। অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না, তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রে কি কি সংস্কার করতে চান, অবিলম্বে সেটার একটি রুটম্যাপ প্রকাশ করুন। এটা দেশবাসীর প্রত্যাশা। দেশে দেশে ছড়িয়ে পড়েছে অ্যামপক্স ভাইরাস। আফ্রিকা এবং এর বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে অ্যামপক্স ভাইরাস। উগান্ডায় 2 জন অ্যামপক্স ভাইরাসের ক্লেড এবি ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে একজন ট্রাক চালক। তাদের 2 জনকেই এন্তেবের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। খবর আল জাজিরার। এদিকে বুরুন্ডি, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, ঘানা, আইভরি কোস্ট, কেনিয়া, লাইবেরিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, থাইল্যান্ড এবং উগান্ডায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের কারণে আন্তর্জাতিক উদ্বেগের কারণে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে তারা জোর দিয়ে বলছে, অ্যামপক্স ভাইরাসের কারণে কোভিডের মতো পরিস্থিতি হবে না। গত 2 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাইরাসের কারণে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হলো। বর্তমানে এই ভাইরাসের ক্লেড এ ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটি আগের ভেরিয়েন্টের চেয়ে আরো গুরুতর বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়তে পারে। 2022 সালে আফ্রিকায় প্রথমে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মূলত কঙ্গোতেই প্রথমে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এখন পর্যন্ত
বুরুন্ডিতে এই ভাইরাস আক্রান্ত হয়েছে 8 জন, সেখানে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ক্যামেরুনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 35 জন এবং মারা গেছে 2 জন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আক্রান্তের সংখ্যা 213, আইভরি কোস্টে 28 জন আক্রান্ত এবং 1 জন মারা গেছে। কঙ্গোতে আক্রান্ত 146 জন এবং মৃত 1, ঘানায় আক্রান্ত 4 জন, লাইবেরিয়ায় 5 জন, নাইজেরিয়ায় 24, রুয়ান্ডার 2, দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত 22 এবং মৃত্যু হয়েছে 3 জনের। কেনিয়া আক্রান্ত 1 এবং মোজাম্বিকে আক্রান্ত 1 জন। এদিকে পাকিস্তানে আক্রান্ত হয়েছে 1 জন, ফিলিপাইনে 1 জন এবং থাইল্যান্ডে 1 জন। 2022 সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় 61টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সে সময় বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পূর্বে মেক্সিপক্স নামে পরিচিত ছিল এই ভাইরাস। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে 450 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। এতে ফ্লোর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ ভরা ক্ষত সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কঙ্গোতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 13,700 মানুষ। আফ্রিকায় সংক্রমিত এলাকাগুলোতে এমপক্স প্রতিরোধে টিকা নেওয়ার সুপারিশ করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। তবে ইসিডিসি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি এমপক্স পরিস্থিতি নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করলেও এটি বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। আদালত প্রাঙ্গণে আসামিদের হেনস্থা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন 2 জন সাংবাদিক। আদালতে হাজিরের সময় তাদের নিরাপত্তা যথাযথ আইনি অধিকার পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আটক নেতাদের অনেকে আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শারীরিক হামলার শিকার হয়েছেন। এদিকে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াচ্ছেন না বলে জানা গেছে। 2-1 চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অধিকার কর্মীরা। আইনজীবীরা কেন গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন না সে বিষয়ে জানতে অন্তত 2 জন আইনজীবীর সঙ্গে কথা বলেছে ডয়েচে ভেলে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, আদালত এলাকায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ভয়ে আসছেন না। কেউ সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের পক্ষে দাঁড়ালে তাদের দালাল ট্যাগ দেওয়া হবে, এই ভয়ে নির্দলীয় আইনজীবীরাও এই সময়ে ঝুঁকি নিতে চাইছেন না। বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে আটক হন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শনিবার স্থানীয় সময় বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। টেলিভিশন চ্যানেল সময় টিভির এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামার পরই সাবেক এই বিচারপতির উপর হামলে পড়েন অনেকে। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর উপরেই তার মাথায় আঘাত করে এবং তার দিকে জুতা ছুঁড়ে মারছেন অনেকে। এক পর্যায়ে দেখা গেছে নিরাপত্তার জন্য পুলিশের দেয়া হেলমেটটি খুলে ফেলা হয়েছে। এই অবস্থায় প্রচন্ড ধাক্কাধাক্কির মধ্যে টেনে হিচড়ে তাকে আদালত ভবনে প্রবেশ করানো হয়। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 21 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। 22 আগস্ট তাদেরকে আদালতে হাজির করার সময় ফারজানা রূপাকে পুলিশ নিরাপত্তার মধ্যেই খুশি মারা হয়। তার স্বামী শাকিল আহমেদ সে সময় চিৎকার করে ঘটনার বিচার চান। তার আগে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপমণিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত এলাকায় তার উপর চড়াও হন একদল আইনজীবী। তার উপর ডিম নিক্ষেপ ছাড়াও শারীরিকভাবে হেনস্থা করা হয়। ওই সময় আইনজীবী ও পুলিশ ছাড়া বাইরের তেমন কোনো লোককে দেখা যায়নি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে হাজির করা হলে আদালত চত্বরে তারা হেনস্থার শিকার হন। তাদের দিকে জুতাও নিক্ষেপ করা হয়। এইসব ঘটনায় আসামিদের ঘিরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেলেও আক্রমণ থেকে তারা রক্ষা পাননি। আর এই ক্ষেত্রে অভিযোগের টিটি আইনজীবীদের দিকে। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, বিগত সরকারের মন্ত্রী, এমপিদের আদালতে হাজির করার খবর পেলেই একদল আইনজীবী আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন। হাজতখানা থেকে যখন আদালতে হাজির করা হয় তখন তারা আসামিদের ঘিরে ধরে নানা স্লোগান ও কটূক্তি করেন, হেনস্থা করেন। তিনি বলেন, তখন বিপুল সংখ্যক পুলিশ এবং আসামিদের হেলমেট ও বেস্ট পরানো থাকলেও তারা রক্ষা পান না। তাদের উপর ইটের টুকরা, জুতা, ডিম নিক্ষেপ ছাড়াও তাদের সরাসরি কিল ঘুষি দেওয়া হয়। শুধু 2 জন সাবেক সামরিক অফিসার ছাড়া সবাই কোনো না কোনো ভাবে শারীরিক
শারীরিক হেনস্থার শিকার হয়েছেন। একমাত্র সাবেক সামরিক অফিসার জিয়াউল আহসানের পক্ষে তার বোন আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন, তবে তিনিও দ্রুত আদালত ত্যাগ করেন। অন্যদিকে ডক্টর দীপু মনিকে যেদিন আদালতে হাজির করা হয় সেদিন আসামিদের বিপক্ষে আইনজীবীদের মধ্যে সংবাদ মাধ্যমে কে আগে বক্তব্য দেবেন তা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। অন্যদিকে 22 আগস্ট সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থী আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামকে আইনজীবী ভবনে ছুরিকাঘাত করা হয়েছে। সুপ্রিম কোর্টেও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা ভয়ের কারণে আসতে পারছেন না বলে দাবি করছেন অনেকে। মানবাধিকার কর্মী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, যাদেরকে আদালতে আনা হয়েছে তাদের কিল ঘুষি মারা সহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে, আর এটা খুবই দুঃখজনক যে কোনো আইনজীবী ওইসব ঘটনায় যুক্ত হয়ে পড়েছে। নারীদের উপর হামলা হয়েছে, এটা দুঃখজনক এবং এর নিন্দা জানাই। এই আইনজীবীর মতে এখানে পুলিশ ও বিচার ব্যবস্থায় যারা আছেন তাদের আদালত এলাকায় নিয়ন্ত্রণ আনতে হবে, নিরাপত্তা করতে হবে। এইসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করেন তিনি। আরো বলেন, আবার অভিযুক্তদের তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দেওয়া হচ্ছে না, এতে তো বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।